ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা দেখেছি কৃষিকাজের ক্ষেত্রে ভালো ফলন পেতে গিয়ে কৃষক বন্ধুরা প্রায়শই অনেক বেশি মাত্রায় সার প্রয়োগ করে থাকেন। সেই সারের কতটা গাছ নিতে পারছে, গাছের কতটাই বা প্রয়োজন, সে কথা না ভেবেই সেই জায়গায় ভাবিয়ে তুলতেই আজ আমাদের আলোচনার বিষয় নিম কোটেড ইউরিয়ার ব্যবহার এবং তার উপকারিতা। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা বুঝে নেওয়ার জন্য আমাদের স্টুডিওতে কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি প্রসেনজিৎ দেকে, যিনি সহকৃষি অধিকর্তা, মৃত্তিকা সংরক্ষণ, সিউড়ি। নমস্কার প্রসেনজিৎ বাবু। প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইব, গাছ সুষম খাদ্য হিসেবে ঠিক কোন কোন খাদ্য উপাদানগুলি গ্রহণ করে? সুষম খাদ্য বলতে আমরা মূলত নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং সেকেন্ডারি এলিমেন্ট কিছু আছে, এছাড়া কিছু মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা বলে থাকি। এর মধ্যে নাইট্রোজেনটাই হচ্ছে আমরা মূল সার হিসেবে কৃষকরা ব্যবহার করে থাকেন। আচ্ছা, তো এই নাইট্রোজেনের কথা বলছেন, নাইট্রোজেনের যোগান ঠিক কি কি থেকে পাওয়া যেতে পারে? সাধারণত আমরা যে কৃষক ভাইরা যে সারের যোগান দেন নাইট্রোজেনের, মূলত হচ্ছে ইউরিয়া থেকে, এছাড়া অ্যামোনিয়া বা অন্যান্য সার যেগুলো আছে, কিন্তু ইউরিয়াই হচ্ছে সবথেকে বেশি গ্রহণযোগ্য আছে এবং তার চাহিদাও সবথেকে বেশি। আচ্ছা, যে কারণে আমরা দেখি ইউরিয়ার প্রয়োগও কৃষক বন্ধুরা অনেক বেশি মাত্রায় করেও থাকেন। আপনার কাছে এবারে আমাদের জানার যে বিষয়টি, সেটা হচ্ছে ইউরিয়ার যে ব্যবহার, তার সুবিধে কি কি এবং অসুবিধেই বা কী আছে? ইউরিয়া ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে কৃষক বন্ধুরা যে পরিমাণ সার দেন, ইউরিয়াতে মূলত আমাদের নাইট্রোজেনের পরিমাণ থাকে হচ্ছে 46%। সেই ইউরিয়া সার দিতে গিয়ে যখন জমিতে প্রয়োগ করছেন, তখন সেটা পুরোটাই কিন্তু ব্যবহারের যোগ্য থাকে না। সেখানে কিছু ব্যাকটেরিয়া বা ডিনাইট্রিফিকেশনের কিছু এজেন্ট থাকে, যারা সেটাকে অ্যাভেলেবল ফর্মে নিয়ে আসে। সেই নিয়ে আসতে গিয়ে কিছুটা নাইট্রোজেন গ্রহণযোগ্য অবস্থায় আসে, যেটা হচ্ছে গাছ নিতে পারে। কিছু উদ্বায়ী অ্যামোনিয়াকাল ফর্মে আকাশে কর্পূরের মতো উড়ে যায় বাতাসে মেশে, আবার কিছুটা জলের সঙ্গে লিচিং হয়ে মাটির নিচে চলে যায়। আমরা যে পরিমাণ ইউরিয়া সার যোগান দিই, তার 10 থেকে 15%, কখনো 30%-র কাছাকাছি অবধি যেতে পারে, যেটা গাছ নেয়। মূলত হচ্ছে 10 থেকে 15% হচ্ছে ব্যবহারযোগ্য হয়, বেশিরভাগটাই ওয়েস্টেজ বা নষ্ট বা লস্ট হিসেবে ধরা যায়। আচ্ছা, তো এই হিসেবটাকে ধরে নিয়েই কি কৃষক বন্ধুরা জমিতে প্রয়োগ করেন? হ্যাঁ, এই হিসেবটাকে ধরেই ব্যবহার করেন, কিন্তু এর জন্য আগে বিভিন্ন কৃষি পত্রিকা বা আমাদের যে কৃষির যে গবেষণা শাখাগুলো আছে, সেখান থেকে বিভিন্ন রকম রেকমেন্ডেশন ছিল, যাতে ইউরিয়ার ব্যবহার বা নাইট্রোজেনের ব্যবহারটা খুব ভালোভাবে হয়। যেটা ছিল হচ্ছে ব্যান্ড প্লেসমেন্ট, স্প্লিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ হচ্ছে ভেঙে ভেঙে ইউরিয়াটাকে দেওয়া, অর্থাৎ হচ্ছে একবারে সমস্ত পরিমাণটা না দিয়ে ভাগে ভাগে দেওয়া, ইউরিয়া সুপার গ্রানিউল হিসেবে দেওয়া, কখনো এনসার্ভ বলে একটা কেমিক্যাল আছে, যেটা অল্প পরিমাণ দিলে ইউরিয়াটা সহজে ডিজলভ হবে না বা উড়ে যাবে না, যদিও এটা খুব কস্টলি। এছাড়া বর্তমানে আমরা কোটিং ইউরিয়া, যেটাকে নিম তেল দ্বারা কোটিং বা নিমের পাউডার দিয়ে কোটিং হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটার প্রচলন খুব চলছে। এবং এইটার ব্যাপারে বর্তমান সরকার খুবই ব্যাপারটা নিয়ে গ্রহণ করেছেন এবং নির্দেশিকা জারি করেছেন, যাতে নিম কোটেড ইউরিয়ার প্রচলনটা বেশি হয়। এবং এতে ইউরিয়ার ব্যবহারটা যেমন বাড়ছে, এবং সঙ্গে হচ্ছে ইউরিয়ার থেকে লস বা আমাদের ক্ষতি যেটা হয়, সেটাও অনেকটা কমে যাচ্ছে। আচ্ছা, তো এই নিম কোটেড ইউরিয়া সম্পর্কেই আমরা একটুখানি আপনার কাছ থেকে ধারণা পেতে চাইবো, যে সেটা ঠিক কি? নিম কোটেড ইউরিয়া হচ্ছে ইউরিয়া, আমাদের যে সাধারণ ইউরিয়া তৈরি হয়, তার সঙ্গে সাধারণত এক ব্যাগ তৈরি হয় হচ্ছে 50 কেজির, তার সঙ্গে 250 ml নিম তেল বা 500 গ্রাম মতো নিম ডাস্ট যেটা আছে, বা আমাদের যেটা নিম থেকে তৈরি হয়, সেইটা মিশিয়ে ভালো করে ছায়ায় শুকিয়ে নিতে হয়, যাতে ইউরিয়ার সঙ্গে মিশে যায়, দিয়ে সেটা আবার ব্যাগিং করতে হয়। সেই ইউরিয়া সার আমরা যখন জমিতে দেব, তখন দেখা যাবে যে এর থেকে নাইট্রোজেনের পরিমাণ যেটা আমার পাওয়ার গ্রহণযোগ্য, সেটা হচ্ছে গাছের পক্ষে অ্যাভেলেবল ফর্মে আসছে। সঙ্গে হলো যে এর ওয়েস্টেজ যেটা ছিল হচ্ছে লিচিং লস,
উপরে ভোলাটাইলাইজেশন হয়ে অ্যামোনিয়া ফর্মে চলে যাওয়া, সেগুলোর পরিমাণটা অনেক কমছে। তার কারণটা হচ্ছে এই উপরে কোটিংটা থাকার ফলে নাইট্রোজেন খুব স্লোলি রিলিজ হচ্ছে। আচ্ছা, যার ফলে হচ্ছে গাছের গ্রহণযোগ্যতা বাড়ছে প্রায় 35% উপরে, মানে যতটা আমরা ইউরিয়া সার ব্যবহার করছি তার 35% হচ্ছে গাছ নিতে পারছে। এছাড়া অন্যান্য সুবিধা আছে, সেগুলো সেই সুবিধাগুলো একটুখানি জানবো যে নিম কোটেড ইউরিয়া ব্যবহার করলে আর কি কি সুবিধা পাওয়া যেতে পারে। যেমন নিমটা হচ্ছে আমাদের বোটানিক্যাল পেস্টিসাইড হিসেবে আমরা বলে থাকি, যেটা জৈবিক একটা কীটনাশক হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। সেই নিম যখন কোটিং হিসেবে ইউরিয়ার সঙ্গে থাকছে, সেটা একদিক থেকে যেমন বায়োপেস্টিসাইডের মতো কাজ করছে, তাতে দেখা যায় যে বিভিন্ন রকম যেগুলো ছিদ্রকারী পোকা বা ক্যাটারপিলার বা মাইট, নিমাটোড, এগুলোর উপদ্রব প্রায় থাকেই না বললে চলে। জমিতে আগাছা বা ঘাসের উপদ্রব থাকে না। জমিতে দেখা যায় যে উপকারী জীবাণু যেমন কেঁচো বা অন্যান্য জিনিস, সেগুলো আবার ফিরে আসে। রাসায়নিক কীটনাশক হিসেবে যেহেতু এটা দেওয়া হচ্ছে না, জৈবিক হিসেবে, তাতে দেখা যায় যে খাদ্য যেগুলো, অন্যান্য খাদ্য যেগুলো গাছের প্রয়োজন হয়, সেগুলোর অ্যাভেলেবিলিটি বেড়ে যায়। আরও হচ্ছে যে স্লোলি রিলিজ করার ফলে দেখা যায় হচ্ছে গাছগুলো গাছও খুব সুন্দরভাবে বৃদ্ধি পেতে থাকে। গাছের যে অন্যান্য রোগ পোকার উপদ্রব হয়, সেই রোগ পোকাগুলো আমরা সেইভাবে দেখতে পাই না। এবং এতে নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমোনাস যে দুটো ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশনের কাজ করে, অর্থাৎ ইউরিয়ার থেকে নাইট্রোজেনটাকে ভেঙে অ্যাভেলেবল ফর্মে নিয়ে আসে, যেটা 3টে ভাগে লস হতে পারে, সেই জায়গার কাজটাকে ত্বরান্বিত না করে ধীরে করে। ফলে হচ্ছে আমার নাইট্রোজেন লসটা প্রায় নেই বললেই হয়, এবং হলেও খুব কম পরিমাণে হয়। ইউরিয়া প্রয়োগ করলে পরে সাধারণত সবটা ব্যবহার করতে পারেন এবং খুব কম পরিমাণে সাধারণ ইউরিয়া প্রয়োগ করলে, তো এটা কেন সবটা নিতে পারছে না কেন গাছ? সবটা নিতে পারে না, তার কারণ হচ্ছে ইউরিয়াতে আমরা 46% নাইট্রোজেন যেটা থাকে, বাকিটা থাকে ফিলার হিসেবে। এই 46%-এর যে নাইট্রোজেন অংশটা, সেটা পুরোটা গাছ কোনোদিনই নিতে পারবে না। যে কোনো সারেরই কিছুটা লস হয়, কিছুটা মাটিতে থাকে, কিছুটা বায়ুমণ্ডলীয় ভোলাটাইজেশনে চলে যাবে, কিন্তু সেটার গ্রহণযোগ্যতাটা বাড়বে যদি আমরা আগেকার যে রেকমেন্ডেশনগুলো ছিল, মাড বল প্লেসমেন্ট, অর্থাৎ হচ্ছে কাদার বল করে তার মধ্যে ইউরিয়াটাকে দিয়ে 4টে গুছির মাঝখানে সেটাকে দিলে দেখা যেত হচ্ছে আস্তে আস্তে ইউরিয়াটা বেরোতো, মানে নাইট্রোজেনটা পেতো এবং গাছ নিতে পারত। ব্যান্ড প্লেসমেন্ট, স্প্লিট অ্যাপ্লিকেশন, সেখানে ছিল হচ্ছে ভাগ ভাগ করে ইউরিয়ার, যদি আমার 50 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরে যদি তার ডোজ থাকতো, সেটাকে 2 কি 3টে ভাগে, অর্থাৎ 25-25 এরকম ভাগে, 2টো ভাগে যদি ভেঙে দেওয়া হতো, তাহলে ইউরিয়ার লসটা কমতো। কিন্তু এই কোটিং ইউরিয়া, যেটা নিম কোটেড ইউরিয়া, যেটা সেখানে নিম তেল যেটা থাকছে, সেই থাকার ফলে দেখা যাচ্ছে যে উপরের এই লেয়ারটা থাকার জন্য তার রিলিজ, অর্থাৎ নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমোনাস যে ব্যাকটেরিয়া ডিনাইট্রিফাইং যে কাজটা হচ্ছে, সেই কাজটা হতে তারা ধীরে ধীরে চলছে। ধীরে হওয়ার ফলে সেটা কি করছে না, গাছের পক্ষে অ্যাভেলেবল হচ্ছে, একসঙ্গে পুরো নাইট্রোজেনটা না এসে সে ধীর গতিতে পাচ্ছে, এবং সেটা গাছটা বৃদ্ধি হতে সুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে আজকের দিনে বর্তমানে কি রেকমেন্ডেশন রয়েছে ইউরিয়া ব্যবহারের ক্ষেত্রে? একটা তো বলছেন যে নিম কোটেড ইউরিয়া ব্যবহার করার কথা, সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করার কথা বলছেন? নিম কোটেড ইউরিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশিকা এইরকমই যে প্রতিটি ফার্টিলাইজার কোম্পানি যারা হচ্ছে ইউরিয়া তৈরি করছে, তাদের 75% প্রোডাকশনের 75% অবশ্যই যেন নিম কোটেড ইউরিয়া তৈরি করে। এবং এই ইউরিয়া তৈরি করতে গিয়ে যদি বাজারজাত মূল্য বা এমআরপি যা থাকবে, তার থেকে হয়তো 10 থেকে 15 টাকা একটু বেশি হবে মূল্যটা। আচ্ছা, আর প্রতিটি ফসলের ক্ষেত্রে, সে ধান, গম বা ভুট্টা, যে কোনো ফসলের ক্ষেত্রেই অবশ্যই যেন নিম কোটেড ইউরিয়া ব্যবহার করা হয়। কারণ হচ্ছে নিম কোটেড ইউরিয়ার ক্ষেত্রে নিম তেলের সঙ্গে হিউমিক অ্যাসিড যেটা থাকছে, এবং তাতে হচ্ছে ট্রাইটিপিনেজ বলে একটা কেমিক্যাল থাকে, যে কেমিক্যাল বা যে অংশটা হচ্ছে ডিনাইট্রিফিকেশনের কাজটাকে বন্ধ করে দেয় বা হতে দেয় না। এবং নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর, এই ব্যাকটেরিয়াগুলো কাজ সেইভাবে হতে পারে না। আচ্ছা,
তার জন্য হচ্ছে অ্যাভেলেবল ফর্মে চলে আসছে, জমির উর্বরা শক্তিটাকে ঠিক রাখছে, সয়েল হেলথটাকে ম্যানেজমেন্টটাকেও ঠিক হচ্ছে, আর সয়েল বা মাটির অম্লতাটাকে নিয়ে যেতে দিচ্ছে না। মানে আমার ইউরিয়া সারের বেশি ব্যবহার হলে মাটি যেমন অম্ল হয়ে যেত, সেই বেশি পরিমাণ দিয়ে দিলে সেটা হচ্ছে না। আর আমাদের সাধারণত ধান চাষেই বেশি ইউরিয়া ব্যবহার হয়, সেখানে সাবমার্জ কন্ডিশন অর্থাৎ হচ্ছে ময়েস্ট কন্ডিশন বা ইরিগেটেড কন্ডিশনে ইউরিয়া সার যখন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে নিচের দিকে জলে গুলে গিয়ে কিছুটা লিচড হয়, অর্থাৎ হচ্ছে নিচের দিকে চলে যায়, এবং বাকিটা যাই হচ্ছে উড়ে কিছুটা হচ্ছে উদ্বায়ী হিসেবে, কর্পূর যেরকম উড়ে যায় সেরকমভাবে, আর রান অফেও কিছুটা যায়, কিন্তু যেটুকু পোর্শন গাছ নিতে পারে সেটা মোটামুটি ইউরিয়া, এই নিমকোটেড ইউরিয়া ব্যবহার করলে 30 থেকে 35% গাছ ব্যবহার করতে পারছে। আচ্ছা, সুতরাং সুবিধে অনেকগুলো দিকে রয়েছে আপনার কাছ থেকে আমরা যেরকম শুনলাম। এবারে যেটা জানতে চাইবো খরচের দিকটা। আপনি বলছেন যে নিমকোটেড ইউরিয়া একটু দাম বেশি হবে, কিন্তু তবুও কৃষক বন্ধুদের লাভ তো নিশ্চয়ই থাকবে সেক্ষেত্রে, সেই লাভের দিকটাও আমরা দেখতে চাইবো বা জানতে চাইবো। লাভের দিক বলতে আমরা যে কোনো ফসল লাগাতে গেলে প্রত্যেকটারই ক্ষেত্রে শত্রু পোকা বন্ধু পোকা থাকে। ইউরিয়া সার বেশি ব্যবহার থাকলে গাছ সাধারণত একটু নরম হয়ে যায়, সাকুলেন্ট হয়, এবং নরম হলে রোগ পোকার উপদ্রবটা বেড়ে যায়। রোগ পোকার উপদ্রব বাড়লে সেখানে রোগনাশক বা কীটনাশক ব্যবহার করতে হয়। এখানে নিমকোটেড ইউরিয়ার যে নিম তেল থাকছে, সেটা ব্যবহার হওয়ার ফলে সেটা একটা বায়োপেস্টিসাইড হিসেবে এখানে কাজে লাগছে, যার ফলে রোগ পোকার উপদ্রবটা প্রায় নেই বললেই চলে। আচ্ছা, যার জন্য এর জন্য যে খরচটা কৃষকদেরকে করতে হতো, সেই খরচটা প্রায় করতে হয় না। ইউরিয়ার পরিমাণ যতটা লাগতো তার থেকে অনেকটাই কম পরিমাণ কৃষক বন্ধুরা ব্যবহার করতে পারেন, যার জন্য ইউরিয়ার যে খরচটা সেটাও কমে যাচ্ছে। অন্যান্য সার বা অন্যান্য যে পরিচর্যা, সেখানে আগাছা নিয়ন্ত্রণ বা আগাছা দমনের ক্ষেত্রে যে জায়গাটা লাগতো সেটাও কমছে। অটোমেটিক দেখা যায় যে ক্ষয়ক্ষতি বা খরচের পরিমাণটা কমছে। ফসল ফলনের দিক থেকে ফলনটা একটু 10 to কোথাও হচ্ছে 5 to 6%, কোনো ফসলের ক্ষেত্রে 8 to 10% ফলন বেড়ে যাচ্ছে। সেই হিসেবে কৃষক বন্ধুরা যথেষ্ট লাভবান হন। আচ্ছা, আপনার কাছে আমাদের এবারে জানার বিষয় যে নাইট্রোজেনের ব্যবহারের জন্য ইউরিয়া সবথেকে বেশি গ্রহণযোগ্য কেন? ইউরিয়া সার থেকে সহজেই নাইট্রোজেন কৃষক বন্ধুরা দিতে পারেন। কীরকমভাবে না, আমরা নাইট্রোজেন, ফসফেট, পটাশটাকে মূল সার হিসেবে যখন জমিতে ব্যবহার করি, ফসফেট এবং পটাশ সার যখন দিই, কৃষকরা তার থেকে দেখতে পান না সহজেই যে তার কোনো পরিবর্তন এসছে কিনা। ইউরিয়া সারটাকে যদি আমরা ব্যবহার করি, দেখা যায় 3 থেকে 4 দিনের মধ্যে গাছের রঙের পরিবর্তনটা দেখতে পাই। যার জন্য সিইং ইজ বিলিভিং কথাটা যেমন প্রচলিত আছে, সেই হিসেবে ইউরিয়াটা ব্যবহার করে কৃষকরা দেখতে পাচ্ছেন 2 থেকে 3 দিনের মধ্যে গাছের রং সবুজ হয়ে যাচ্ছে। সেই জন্য ইউরিয়া সারের চাহিদা বা ইউরিয়া সারের ব্যবহারটাও কিন্তু সেইভাবে বেড়ে গেছে। যেটা ফসফেট বা পটাশ বা অন্যান্য সারের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে পরিবর্তনটা দেখা যায় না বা লক্ষ্য করা যায় না। আচ্ছা, এমনিতে মাটির স্বাস্থ্য রক্ষায় এই যে নিমকোটেড ইউরিয়ার কথা বলছেন, সেটার ভূমিকা কতটা রয়েছে? মাটির স্বাস্থ্য রক্ষা, আমরা যদি নাইট্রোজেন সার হিসেবে ইউরিয়া যদি শুধু ব্যবহার করি, সেটা মাটিতে গিয়ে অম্লতাটাকে বাড়িয়ে দেয়, এবং মাটির অম্লতা বাড়লে সেখানে অন্যান্য মানে নাইট্রিফিকেশন হয়ে গেলে তাতে দেখা যায় যে অন্যান্য জীবাণুর কাজটা খারাপ অবস্থা, মানে মাটির স্বাস্থ্যটাকে হানি করছে। সঙ্গে হচ্ছে যে অন্যান্য যেগুলো উপকারী পোকা বা জীবাণু যেগুলো মাটির হেলথটাকে ঠিক রাখার কথা, সেই জায়গাটাকে নষ্ট করছে। ইউরিয়া সারটা যখন নিমকোটেড হিসেবে আমরা ব্যবহার করছি, তখন যেহেতু ডিনাইট্রিফিকেশন হচ্ছে না, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর কাজ করতে পারছে না সেইভাবে, সেই জন্য সয়েল হেলথের ক্ষেত্রে অ্যাসিডিক জিনিসটা আসছে না। ইউরিয়া সার ক্রমশ দিনের পর দিন যদি ব্যবহার করা হয় একই জমিতে একই ফসলের ক্ষেত্রে, জমি অম্ল হয়ে যায়। অম্ল হওয়ার ফলে দেখা যায় গাছের উচ্চতা, ফলন সবই কমতে থাকে, আর কাঙ্ক্ষিত মানে পৌঁছানো যাচ্ছে না, এবং ফসলে রোগ পোকার উপদ্রবটা বেড়ে যায়। রোগ পোকার উপদ্রব বেড়ে গেলেই সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অত্যন্ত সুন্দরভাবে আপনার কাছে বুঝে নিয়েছি মাটির স্বাস্থ্য রক্ষায় শুধু নয়, ভালো ফলন পেতে গেলে কিভাবে
ইউরিয়ার প্রয়োগকে কমিয়ে আনা যায় নিম কোটেড ইউরিয়া ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ নিম কোটেড ইউরিয়া ব্যবহারের উপায় এবং তার যে উপকারিতা সে সম্পর্কে আমরা অত্যন্ত সহজভাবে জানলাম। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের আগামী দিনের কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। এই সপ্তাহে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 4 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। 5 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে। 6 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। 7 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে। 8 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। 9 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে। 10 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এখন আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। ধান চাষ যে সমস্ত চাষি ভাইরা করছেন তাদের জানানো হচ্ছে, জমিতে চারা রোপণের 3 সপ্তাহ পর প্রথম এবং 6 সপ্তাহ পর দ্বিতীয়বার নিড়ানি দিন। নিড়ানি দেওয়ার পর চাপান সার হিসেবে বিঘা প্রতি 4.5 কেজি হারে ইউরিয়া প্রয়োগ করুন। সার প্রয়োগের আগে জমির জল বার করে দিন এবং 1 থেকে 2 দিন পর আবার আগের মতো জল ধরে রাখুন। গাছের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে জলের গভীরতা বাড়ান। পাশকাঠি বেরোনোর সময় জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার জল ধরে রাখুন। অতিরিক্ত জল জমি থেকে বের করে দিন। বর্তমান আবহাওয়ায় পাতামোড়া পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রতিকার স্বরূপ ট্রাইজোফস 0.5 মিলি বা ক্লোরোপাইরিফস 50% এর সাথে সাইপারামেথ্রিন 5% 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যে সমস্ত কৃষক ভাইরা ভিন্ডি চাষ করেছেন তাদের জানানো হচ্ছে, বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়াতে সাদামাছির আক্রমণ দেখা দিতে পারে, যার জন্য ভিন্ডিতে সাহেব রোগ হয়। প্রতিকার স্বরূপ ডাইফেনথিউরন 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। করলা এবং পটল চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, বর্তমানে অধিক আর্দ্রতা ও মেঘলা আবহাওয়াতে ডাউনি মিলিউ ও ভাইরাস জনিত রোগের আক্রমণ দেখা যেতে পারে, যা ফসলের ভীষণভাবে ক্ষতি করে থাকে। প্রতিকার হিসেবে 2 গ্রাম রেডোমিল MZ প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যে সমস্ত চাষি ভাইরা পান চাষ করেছেন তাদের জানানো হচ্ছে, এই আবহাওয়াতে পানের বরজে কলার রট রোগ দেখা দিতে পারে। প্রতিকারের জন্য বোরদো মিশ্রণ 1% বা ব্লিটক্স 50 বা ফাইটোলান 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করুন। লঙ্কা চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার জন্য লঙ্কায় মাকড় ও থ্রাপস পোকার বৃদ্ধিতে সাহায্য করে, যা থেকে
পাতা কুঁকড়ে যাওয়ার প্রধান কারণ। প্রতিকার স্বরূপ ডাইফেনথিউরন 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যে সমস্ত চাষি ভাইরা বেগুন চাষ করেছেন তাদের জানানো হচ্ছে এই সপ্তাহে হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, তাই এই সময় বেগুনে ফল ছিদ্রকারী পোকা ক্ষতি করতে পারে। তাই ক্ষতিগ্রস্ত বেগুন ছিঁড়ে ফেলে দিন এবং 2 থেকে 3 বার 5% নিম বীজ গুঁড়ো পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। বাজারে আর 5টা সবজির মতো ভেন্ডির চাহিদা আছে। সারা বছরই এখন ভেন্ডি চাষ করে থাকেন কৃষকেরা। তবে চৈত্র মাসের প্রথমে ভালো করে জমি তৈরি করে সমান দূরত্ব অনুযায়ী বীজ শোধন করে ভেন্ডি চাষ করলে ফলন অনেকটাই বেশি হয়। চৈত্র মাসে ভেন্ডি জমি চাষ দিলাম, জমি ঘাস মাছ মেরে সমান করলাম, দিয়ে এবার লাইন ধরে খুপি কেটে ভেন্ডি লাগাই। খুপি কেটে লাগানোর পর গাছ বেরোনোর পর ওই লাইন করে লাগানো থাকে, তারপর গাছ যখন বড় হয় কুপিয়ে মাটি দেওয়া হয়, গোড়া সার মাছ দিয়ে মাটি দেওয়া হয়, তারপরে ওই মাছ দুই বাদ থেকে ভেন্ডি ধরতে লাগে। খুপি করে ভেন্ডি বীজ বপন করার পর কিছুদিনের মধ্যেই চারা বের হয়। এবার 2-4 দিন অন্তর গাছের গোড়া পরিষ্কার করে জলসেচ দিয়ে থাকেন চাষি ভাইরা। 45 দিনের মধ্যে গাছ অনেকটাই বড় হয়ে যায়। মাটিটা ভালো করে পরিষ্কার করে চাষ দেওয়া হয়, দেওয়ার পরে বীজ বাজার থেকে বীজ কিনে এনে শোধন করে বসানো হয়। খুপি করে বসানোর পরে 7-8 দিন পর গাছ বার হয়, গাছ বাড়ার পর সেচ দেওয়া হয়, গাছপালা পরিষ্কার করা হয়, দিয়ে মাটি দেওয়া হয়, সার মাটি দেওয়া হয়, তারপর তেল দেওয়া হয়, জল দেওয়া হয়। এই সময় তাপমাত্রা বেশি থাকায় বৃষ্টি না হলে প্রায়ই সেচ দিতে হয় চাষি ভাইদের। ভেন্ডি গাছের পাতায় মাঝে মধ্যেই রোগ পোকার আক্রমণ হয়। এলাকার কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে গাছের যত্ন নেন চাষি ভাইরা। এবার রোগ পোকা বেশি আসে, তার জন্য আমরা তো কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করি এবং কৃষি দপ্তর যতটা পারে আমাদেরকে পরামর্শ দেয়। প্রতি কাঠা জমিতে সপ্তাহে 3 কেজি করে ভেন্ডি পাওয়া যায়। বিঘা প্রতি 60 কেজি ভেন্ডির ফলন হয়। খরচ খরচা বাদ দিয়ে প্রতি বিঘা জমি থেকে 15 থেকে 20 হাজার টাকা লাভ হয় বলে জানালেন চাষি ভাইরা। এক কাঠা ভেন্ডিতে 3 কেজি মতো দাম যদি মোটামুটি থাকে তাহলে বিঘে পিছু ধরুন 10 কাঠা জায়গা লাগাই প্রত্যেকবার 8-10 টাকা বিক্রি করি। কাছেই দাইহাট, অগ্রদ্বীপ, কাটোয়া বাজার থাকায় সহজেই বাজারজাত করতে পারেন চাষি ভাইরা তাদের উৎপাদিত সবজিকে। আমরা মোটামুটি নিকটে কাটোয়া, দাইহাট আমরা বাজারে এই মালটা বিক্রি করি। বিকল্প চাষ যে কতটা উপকারী ও অর্থকরী তার উজ্জ্বল দৃষ্টান্ত বীরভূম জেলার পাড়ুই থানার বিষ্ণুবাটি গ্রামের এক দম্পতি। দীর্ঘ রোগভোগে স্বামীর কর্মক্ষমতা চলে যাবার পর নিজেদের বাড়িতেই বিকল্প চাষ হিসেবে ছাগল ও ভেড়া প্রতিপালন করে নিজেদের সংসার যেমন চালাচ্ছেন, সেখান থেকেই তার 2 মেয়ের বিয়েও দিয়েছেন। স্বামীর কর্মক্ষমতা চলে যাবার পর সংসার যখন কার্যত ভেসে যাবার পথে, সেই সময় ছাগল ও ভেড়া প্রতিপালনই তাদের নতুন পথ দেখিয়েছে। প্রথমে গ্রামের এক প্রতিবেশীর কাছ থেকে 5টি ছাগল প্রতিপালন করতে নিয়েছিলেন। সেই শুরু।
তারপর সঠিক সময়ে প্রতিবেশীকে তার 5টি ছাগল ফেরত দেবার সময়ের মধ্যে নিজেদেরও ছাগল ও ভেড়া হতে শুরু করেছে। এই সময় যে সংখ্যাটা প্রায় 30টি। ছাগল ভেড়া বহুত দিন থেকে পালন করছি, আবার মেয়েদের যখন বিয়ে দিই নাই তখন থেকে করছি। ছাগল ভেড়া ওই নিজের ছিল না, পেলি করেছি। যখন আমার বার বানাতে হলো তাদেরকে আবার ঘুরিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার আমার নিজের করতে লাগলাম। নিজের করে এবার বাড়তে বাড়তে বাড়লো, ওই 2, 4টা 5টা করে বেচা হয়, ছেলেদের বিয়ে থা দেওয়া হয়, তারপরে নিজেও পেট চলে, তারপরে কোনো রকম এই নুন তেল এইভাবেই আমাদের চলে। ছাগল ও ভেড়ার বাচ্চা হলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে দরকার হয়, না হলে বাচ্চারা মায়ের দুধ খেয়েই বড় হয়। সকালে ছাগল ও ভেড়াদের খাবার দেওয়া হয় লতাপাতা জাতীয়। এরপর বেলা বাড়লে কিছুক্ষণের জন্য মাঠে ছেড়ে দেওয়া হয়। দুপুরের পর আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। তখন লতাপাতার সাথে ভাতের ফ্যান খেতে দেওয়া হয়। মূলত সারাদিনে দফায় দফায় লতাপাতা গাছের কচি ডাল হিসেবে দেওয়া হয়। জল ডাউর করলে পাতা চোতা আনা হয়, তারপর আবার একটুকুন জল ছাড়াইলে আবার তাদেরকে নিয়ে যেতে হয়। এইভাবেই মানে চলে। 11টা ছাগল আছে আর 14টা ভেড়া আছে আর 1টি গরু আছে। ছাগল ও ভেড়াদের বয়স 1.5 থেকে 2 বছর হলে তাদের বিক্রি শুরু হয়। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট দাম নেই, ক্রেতা ও বিক্রেতার নিজেদের ভিতরই দাম নির্ধারিত হয়। তা 2,500, কোনো সময় 3,000, সব সমান তো যায় না। যেমন জিনিসটা আয় সেরকমভাবে দাম দর হয়। যে বিক্রি হবে মানে বেচবো শিগগিরই তার হয় না, মনে করে আমাদের দামে দরে হয়, তবেই আমরা দেবো, আর না হলে আবার 2 সপ্তাহ দেখবো। আর 7 কেজি 8 কেজি মাংস হলে এরকম কত সময় নেই, তা 1 বছরের মধ্যে তো হবেই না, 2-2.5 বছর লাগবে। ছাগল ও ভেড়া প্রতিপালন করে নিজেদের দৈনন্দিন চাহিদা যেমন মেটানো সম্ভব হয়েছে, সেরকমভাবেই সংগৃহীত অর্থ থেকে নিজেদের 2 মেয়ের বিয়েও দিতে সক্ষম হয়েছেন তারা। সারা বছর ছাগল ও ভেড়ার মাংসের চাহিদা থাকার ফলে বিক্রি করার ক্ষেত্রে কোনো অসুবিধার মুখে তাদের পড়তে হয়নি। হ্যাঁ কি করি, হ্যাঁ ঠিক এরকমই হবে। 1 মিনিট, এই শোনো আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।